learn today how to examine a malignant ulcer. Okay, this is a clinical class. We are for the unusual situation. We are taking these classes online. Okay, these classes should be taken into the hospitals in ward by examining physically a patient. But for this unusual situation, we're taking this audiovisually. Okay. People respond. If you cannot do not respond, I can think that you are listening to me. Okay. So, in your final MBBS examination, you will find malignant cases like squamous cell carcinoma, malignant melanoma, and basal cell carcinoma. Okay, these are the three most common malignant ulcers you will find in your final examination of surgery. Okay, this is a ugly looking ulcer over the nape of the neck. Okay, can anybody voluntarily describe this ulcer for me? Then I will rectify your findings and I will summarize the findings. Can anybody voluntarily? Anybody? Are you listening to me? স্যার এটার সাইটটা কোনটা বুঝতেছি সরি বলো আলসারটার স্যার সাইটটা বুঝতেছি না স্যার সাইটটা হচ্ছে গিয়ে একটা নেফে অফ দা নেকের মধ্যে শোল্ডারের মধ্যে Sir, this is an ulcer which is located in the nape of the neck, and the size is approximately 4 by 4 centimeter, and the shape is circular, and the margin is irregular margin. Yep. Then the age. Sir, age sir, এজটা বুঝতেছি না কিরকম এজ ওকে আমি বলবো তোমাদের তুমি বলো পরে বলে আমি আমার ইয়ে বলবো বলো বাকিটা বলে দাও sir, there is no discharge I seen here, and the surrounding skin is visibly normal. Okay. So on inspection, you describe the site of the ulcer. Okay, first, আমরা কি describe করব? Sir, site. Exact location of the ulcer. Okay? Yes, sir. আমরা exact locationটা describe করব প্রথমে। তারপরে আমরা দেখব যে whether there is any more ulcer in the body. ঠিক আছে তাহলে প্রথমে দেখবো সাইট তারপরে কি দেখবো নাম্বার কতগুলি এটা সিঙ্গেল ইন নাম্বার অর মাল্টিপল ইন নাম্বার অর টু ইন নাম্বার অর থ্রি ইন নাম্বার ওকে ইউ হিয়ার মি স্যার হ্যাঁ শুনতেছেন আপনারা জি স্যার আচ্ছা রেসপন্স করেন মাঝে মাঝে না হলে তো আসলে এই যে এইভাবে খুব ডিফিকাল্ট হ্যাঁ দেখা যাচ্ছে না তো কাউকে তাইলে আমরা সাইটটা ডিসক্রাইব করব তাই না তারপরে আমরা করব কি নাম্বারটা ডিসক্রাইব তাই না তারপরে আমরা করব কি সাইজ
সাইজ অফ দ্য লিশন, তাই না? সাইজ অফ দ্য লিশন অ্যাপ্রক্সিমেটলি, ইন্সপেকশনে আমরা বলবো অ্যাপ্রক্সিমেটলি, কারণ আমরা পেশেন্টের গায়ে ফিতা দিয়ে মাপতে যাব না, ঠিক আছে? আমরা অ্যাপ্রক্সিমেটলি বলবো এত সেন্টিমিটার বা এত সেন্টিমিটার বা এত ইঞ্চ বাই এত ইঞ্চ, ঠিক আছে? আমি আগে ইন্সপেকশনে কি কি দেখবো সেগুলো বলে যাচ্ছি, তারপরে এটা আমি ডিসক্রাইব করবো, ঠিক আছে? এই ছবিটা ডিসক্রাইব করবো, ওকে? জি স্যার। তাইলে সাইজ, তারপরে আমরা দেখবো শেপ, ঠিক আছে? শেপটা কিরকম হইতে পারে, এটার শেপটা কি বলতো? একটা ম্যালিগন্যান্ট আলসারের শেপ কিরকম হয়? স্যার শেপ তো ইরেগুলার মনে হচ্ছে। ইরেগুলার একটা, হ্যাঁ। আর ম্যালিগন্যান্ট, মোস্ট অফ দ্য ম্যালিগন্যান্ট আলসারের শেপগুলি কি হয়? ইরেগুলার হয়, তাই না? আচ্ছা, আর এই যে একটা লিশন দেখতেছেন আপনারা, এই লিশনটা স্পেসিফিক্যালি ইজ এ কলিফ্লাওয়ার লাইক, তাই না? কলিফ্লাওয়ার লাইক, তাই না? একদম রেইজড এন্ড ইভার্টেড এজ, তাই না? উপরের দিকে বের হয়ে বাইরের দিকে বের হয়ে গেছে, তাই না? কলিফ্লাওয়ার মানে ফুলকপির মতো, তাই না? Yes, sir. হুম, জি শুনতেছেন? স্যার। হ্যাঁ, তাইলে এটা হচ্ছে আপনার, এটা কলিফ্লাওয়ার লাইক লেশন, ইরেগুলার কলিফ্লাওয়ার লাইক লেশন। আচ্ছা, আর হইতে পারে যদি এইরকম আপনার যদি অন্যটা থাকে, যেমন মনে করেন এটা স্কোয়ামাস সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমার এইরকম শেপ বা বলেন বা এজ বলেন, এজ যেটা, তাই না? এজ ইজ দ্য এরিয়া বিটুইন দ্য মার্জিন এন্ড দ্য ফ্লোর, তাই না? ফ্লোর এবং মার্জিনের মধ্যবর্তী এরিয়াটা হচ্ছে এজ। এই এজ এর অ্যাকর্ডিং টু দ্য এজেস, এজ এর ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী আমরা আনসারকে ভাগ করি না? ভাগ করি তো। যেরকম আপনার স্লুপিং এজ থাকলে আমরা কি বলি? হিলিং আলসার, তাই না? আন্ডারমাইন এজ থাকলে আমরা কি বলি? Tubercular, টিউবারকুলার আলসার, তাই না? পাঞ্চড আউট যদি থাকে তাহলে আমরা কি বলি? sir, syphilitic, সিফিলিটিক আলসার, তাই না? আপনার রোলড আউট যদি থাকে, রুলড ওভার বা রেইজড যদি মার্জিন থাকে, এজ থাকে, সেটাকে আমরা বলি রোডেন্ট আলসার বা বেজাল সালফার, basal cell carcinoma. তাই না? আর আপনার ওই যে এরকম যদি রেইজড এন্ড ইভার্টেড থাকে, তাই না? তাহলে সেটাকে আমরা স্কোয়ামাস সেল কার্সিনোমা বলি, তাই না? এটার দিস টিপিক্যাল পিকচার লুকস লাইক দ্য টিপিক্যাল স্কোয়ামাস সেল কার্সিনোমা, তাই না? Yes, sir. এটা হচ্ছে রেইজড এন্ড ইভার্টেড। তাইলে আমরা একটা জানলাম, সাইট জানলাম, তারপরে নাম্বার কয়টা জানলাম, তারপরে আমরা কি জানলাম? এটা Size. শেপটা কি জানলাম, সাইজটা অ্যাপ্রক্সিমেটলি কি তা জানলাম, তাই না? তারপরে আমরা কি করব ইন্সপেকশনে? Sir, floor টা দেখবো স্যার। হ্যাঁ, ফ্লোর দেখবো, ফ্লোর দেখবো, মার্জিন দেখবো, এজ দেখবো, তাই না? তাহলে এজটা আমরা এখানে ডিসক্রাইব করে ফেলছি, যেমন কি রেইজড এন্ড ইভার্টেড, রেইজড এন্ড ইভার্টেড। আর মার্জিনটা কোথায়? মার্জিনটা এটা ভিতরের দিকে, রেইজড এন্ড ইভার্টেড যেহেতু মার্জিনটা কি হবে? এটার ভিতরের দিকে, তাই না? মার্জিনটা ছোট আর বাইরের অংশটা বড় হয়ে গেছে। কলিফ্লাওয়ার দেখছেন না? কলিফ্লাওয়ার বাইরের দিকে এই যে আপনার ফুলটা বড় দেখা যায়, আর স্টেমটা কি থাকে? ভিতরের দিকে ছোট থাকে না? এরকম ওই যে মার্জিনটা হচ্ছে আপনার, মার্জিন ইজ দ্য এরিয়া অর ডিমার্কেশন বিটুইন দ্য হেলদি স্কিন এন্ড আনহেলদি আলসার, তাই না? ফ্লোর এবং আপনার হেলদি স্কিনের যে ডিমার্কেশন লাইন, ওই ডিমার্কেশন লাইনটাই হচ্ছে আমার কি? Margin. মার্জিন, হ্যাঁ, মার্জিন। তাহলে এখানে মার্জিনটা দেখতে গেলে আপনাকে কি করতে হবে? একটু ধরে উল্টায় দেখতে হবে। মার্জিন কি হইতে পারে? ওয়েল ডিমার্কেটেড হইতে পারে, ঠিক আছে? মার্জিন ওয়েল ডিমার্কেটেড, যদি শার্প মার্জিন সুন্দর করে বোঝা যায় তাহলে ওয়েল ডিমার্কেটেড, আর যদি আপনার ভালো করে বোঝা না যায় তাহলে লেস ডিমার্কেটেড, তাই না? তাইলে আমরা মার্জিন দেখলাম, তাই না? তারপরে এজ আমরা বলে ফেলছি, তারপরে আপনি বলছেন যে ফ্লোর দেখবেন। এই ফ্লোরটা, এখানের ফ্লোরটা কোনটা বলো তো? ফ্লোর তো মনে হয় বের হয়ে আছে স্যার বাইরে। বের হয়ে আসে, ভেরি গুড, ভেরি গুড। এটা যে আপনার ওই যে ইভার্টেড হয়ে একটা
টিউমারের মতো হয়ে বের হয়ে আসে। তাহলে বাইরের দিকে what you can see outside is the floor of the ulcer, তাই না? এই এখানে আপনি যা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে কি কি ফ্লোর, তাই না? তাহলে ফ্লোর ইজ আনহেলদি। ফ্লোরের মধ্যে কি কি থাকতে পারে? একটা যদি আপনার হিলিং আলসার হয়, নরমাল আলসার হয়, হিলিং আলসার হয়, তাহলে কি থাকবে সেখানে? গ্রানুলেশন টিস্যু। Granulation tissue থাকবে। Good. But you have to put a adjective before granulation tissue, whether it is healthy granulation tissue or unhealthy granulation tissue, তাই না? দুইটা আছে না, হেলদি আছে না, আনহেলদি আছে না? হেলদি Sir. granulation tissue ক্যারেক্টারিস্টিক্স কি? হেলদি granulation tissue ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সেটা হচ্ছে কি থাকবে? রেড থাকবে, গ্রানুলার থাকবে, তাই না? ব্লিডস অন টাচ থাকবে, বা spontaneously oozes from the floor, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আপনার গ্রানুলেশন টিস্যু থাকবে একটা। আর একটা কি থাকতে পারে? গ্রানুলেশন টিস্যু হেলদি থাকতে পারে, আনহেলদি। আর আনহেলদি গ্রানুলেশন টিস্যু কিরকম থাকবে? পেল থাকবে, পেল লুকিং। আনহেলদি গ্রানুলেশন টিস্যু পেল লুকিং থাকবে, তাই না? আচ্ছা, তাহলে একটা গেল আপনার গ্রানুলেশন টিস্যু গেল। আর কি থাকতে পারে? স্লাফ থাকতে পারে, তাই না? এই যে এখানের মধ্যে আপনার এই যে এগুলি দেখতেছেন সাদা 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 সাদা, তাই না? দেখতেছেন না সাদা সাদা? এগুলি হচ্ছে আনহেলদি স্লাফ টিস্যু, স্লাফ টিস্যু। ঠিক আছে, এখানের মধ্যে এই যে স্লাফ টিস্যু, স্লাফ টিস্যু কি? এই যে আপনার উপরের যে সারফেস ডিগ্রেডেশন হয়ে যে ডিস্ট্রাক্টেড সেলগুলি যেগুলো ডিসচার্জ হচ্ছে সেগুলি হচ্ছে স্লাফ টিস্যু। তাইলে দি ফ্লোর ইজ কাভার্ড বাই আনহেলদি গ্রানুলেশন টিস্যু অ্যালং উইথ স্লাফ টিস্যু, তাই না? স্লাফ টিস্যু, তাই না? With blackening, black discolorated area over the floor of the ulcer. এই যে এখানের মধ্যে black discolorated area, probably this is necrotic area, তাই না? ফ্লোর এই যে নেক্রোটিক স্লাফ টিস্যু আছে, স্লাফ টিস্যু আছে, নেক্রোটিক টিস্যু আছে, এখানে একটু গ্রানুলেশন টিস্যুর মতো আছে। হ্যাঁ, তাহলে এখানে বলতে হবে যে ফ্লোরটা এইভাবে কাভার্ড, তাই না? আর আরেকটা জিনিস আপনার ইন্সপেকশনের মধ্যে বলতে হবে, যেটা হচ্ছে সারাউন্ডিং স্কিন। সারাউন্ডিং স্কিন লুকস লাইক কি? নর্মাল, লুকস লাইক নর্মাল। তাহলে এইটা যদি ইন্সপেকশনে আমরা ডিসক্রাইব করি তাহলে বলতে হবে দেয়ার ইজ এন লার্জ cauliflower like ugly looking ulcer over the left shoulder of this patient, ঠিক আছে? The ulcer is single in number. The size is approximately about 10 centimeter by 10 centimeter in size. ঠিক আছে? The margin is well demarcated. The edge is raised and everted. Raised and everted. The floor is covered by unhealthy granulation tissue along with slough tissue and blackened necrotic tissue over some island area of the slough, island area of the ulcer. কথা বুঝতে পারছেন আমার? জি স্যার। স্যার স্লাফ টিস্যু কি একটু বলবেন স্যার আবার? স্লাফ টিস্যু হচ্ছে আপনার এই যে উপরের সারফেসের যে আপনার টিস্যুগুলি আছে, ইপিথেলিয়াল টিস্যু না এগুলি, এইগুলি যখন আপনার ডিস্ট্রাক্টেড হয়ে যায় তখন এখান থেকে যে আপনার ডিসচার্জিং হোয়াইটিশ ম্যাটার বের হয়, এগুলি হচ্ছে স্লাফ টিস্যু। বুঝা গেছে? জি স্যার। ওকে, এখানের মধ্যে আপনার আরো থাকতে পারে, যদি এখান থেকে দেখা যায় যে পাস করতেছে তাহলে কি বলতে হবে? দেয়ার ইজ ডিসচার্জিং purulent discharge from the floor of the ulcer, বা যদি ব্লাড আসে তাহলে ব্লাড বলতে হবে, ঠিক আছে? বা যদি মনে করেন অন্য যদি হোয়াইটিশ ডিসচার্জ যদি থাকে বা ওয়াটারি ডিসচার্জ থাকে, যেই থাকুক যেরকম ডিসচার্জ থাকবে ওই রকম আপনি ওই ডিসচার্জটা আপনি এখানে বলতে হবে, ঠিক আছে? তাইলে এইটা গেল আপনার ইনস্পেকশন গেল, ঠিক আছে? এখন বলেন তো আমাকে যে পালপেশনে আমরা কি দেখবো? একটা আলসারের পালপেশনে আমরা কি দেখবো?
কি দেখি আমরা? স্যার টেম্পারেচার, টেন্ডারনেস, তারপর স্যার টেম্পারেচার দেখি, তারপরে এক্সাক্ট সাইজটা আমরা স্যার মেজারিং টেপ দিয়ে দেখব। মেজারিং করি আবার, গুড। তারপরে স্যার স্যার ফিক্সিডিটি উইথ আন্ডারলাইং স্ট্রাকচার এন্ড ওভারলাইং স্কিন, দেন স্যার আর স্যার তো মার্জিন এজ গুলা স্যার আমরা মানে পালপেট করে করে দেখবো স্যার মার্জিনটা। ভেরি গুড। তাহলে আমরা পালপেশনে কি করব? উই উইল রিকনসিডার আওয়ার মেজারমেন্ট অফ দা সাইজ অফ দা আলসার, তাই না? এখানে আমরা ফিতা দিয়ে দেখবো, তাই না? একটা ডাইমেনশনে দেখবো, তার পারপেন্ডিকুলারলি আরেকটা ডাইরেকশনে আমরা মেজারিং টেপ দিয়ে দেখবো, তাই না? তাইলে আমি যে অ্যাপ্রক্সিমেটলি বলছিলাম এখানে 10 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার, তাইলে আমি এই লোকেশন ইয়েতে একটা মেজারমেন্ট নিব, এই ইয়েতে একটা মেজারমেন্ট নিব, বা এইভাবে যদি মেজারমেন্ট নেই তাহলে এইভাবে মেজারমেন্ট নিব, তাই না? একটা পারপেন্ডিকুলারলি আরেকটা মেজারমেন্ট নিব, ঠিক আছে? তাইলে এটা গেল। আর দেখবো কি? টেম্পারেচার দেখবো। একদম নর্মাল এরিয়ার মধ্যে দেখবো, এখানে দেখবো, এখানে দেখবো, ঠিক আছে? তো টেম্পারেচার দেখলাম। তারপরে আমরা টেন্ডারনেস দেখবো, সারাউন্ডিং এরিয়া টেন্ডারনেস এরকম চাপ দিয়ে দিয়ে দেখবো, বা আপনার এটার উপরেও আমরা টেন্ডারনেসটা দেখতে পারি, ঠিক আছে? তারপরে সারাউন্ডিং স্কিনের স্কিন গুলাও আমরা দেখবো, যে সারাউন্ডিং স্কিনটা কি কিরকম হার্ডেনিং হয়ে গেছে, ইন্ডিউরেটেড হয়ে গেছে, নাকি এখানের মধ্যে কোনো আপনার ভিতরের দিকে আন্ডারমাইন্ড ইয়ের জন্য ভিতরের দিকে এটার আলসারের এক্সটেনশন আছে, এরকম এদের মধ্যে আমরা চাপ দিয়ে দিয়ে দেখব, ঠিক আছে? তারপরে আমরা দেখব কি? এটার ফিক্সিটি। প্রথমে দেখব আমরা রিল্যাক্স অবস্থায় পেশেন্টকে আমরা কি করব? দুইটা ডিরেকশনে, যেরকম মেজারমেন্ট করছি আমরা দুইটা ডিরেকশনে, এরকম দুইটা ডিরেকশনে আমরা রিল্যাক্স পেশেন্টের যে মাসেল আছে ওই এক্সাক্ট মাসেলের উপরে আমরা রিল্যাক্স অবস্থা দেখবো। তারপরে কি দেখবো? আমরা ওই মাসেলটাকে টট করে দেখবো, ওই মাসেলের যে অ্যাকশন আছে ওই মাসেলকে টট করে দেখবো। এটা যদি শোল্ডার থাকে, তাই শোল্ডার যদি এটা হয়, তাহলে এটার কোন মাসেলের উপরে আছে বলে আপনার কাছে মনে হচ্ছে? শুনতে পাচ্ছ আমাকে? ট্রাপেজিয়াস মাসল। ট্রাপেজিয়াস মাসল, এক্স্যাক্টলি। এখন ট্রাপেজিয়াস মাসেল যদি হয়, তাহলে হাউ ক্যান উই টট দিস ট্রাপেজিয়াস মাসল? Sir, elevation of the shoulder. ইলিভেশন করলে টট হয়, ঠিক আছে? এটা ভেরি টাফ। এটা ইলিভেশন করলে আপনি কি করতে হবে? এটাকে ফিক্সিটি দেখাটা আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে। তার চেয়ে বরং আপনি কি করতে হবে? এই যে আপনার পেশেন্টকে বলতে পারেন যে ইজি হলো আপনার পেশেন্টের ওয়েস্টের মধ্যে হাত দিয়ে ওয়েস্টের মধ্যে কোমরের মধ্যে চাপ দিলে দেখবেন শোল্ডারের মাসেলগুলি টট হবে, তাই না? তারপরে আপনি নিজে চেষ্টা করে দেখেন, হাত দুইটা কোমরের মধ্যে রেখে চাপ দেন, চাপ দিলে দেখবেন যে আপনার শোল্ডারের মাসেলগুলি টট হচ্ছে। তারপরে ওই মাসেলের উপরে আপনি ফিক্সিটিটা দেখবেন, ঠিক আছে? তাইলে আমরা যদি আবার রিক্যাপিচুলেট করি পালপেশনে, তাহলে পালপেশনে কি হবে? আমার আবার মেজারমেন্ট করব। দি অন পালপেশন দি মেজারমেন্ট অফ দা আলসার ইজ অ্যাবাউট, মনে করেন আমরা যেটা মাপছিলাম ওইটাই 12 এখন আর অ্যাপ্রক্সিমেট বলা যাবে না, এখন বলতে হবে আপনার 10 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার বা 12 সেন্টিমিটার বাই 12 সেন্টিমিটার। ওকে, the surrounding skin is healthy, the surrounding skin is healthy, the edge is everted, the base, আমরা আরেকটা জিনিস দেখি না, বেসটা। তাহলে বেস কোনটা? where the ulcer rests, আলসারটা যার উপরে থাকে সেটাকে বলা হয় কি? বেস। তাহলে বেসটা কি বলতে হবে? যে whether the base is indurated, the base is hard, fixed or soft, যাই হোক সেটা বলতে হবে। তাহলে এটা যেহেতু ম্যালিগন্যান্ট আলসার আমরা বলতেছি, তাহলে এটার বেসটা কি হবে? হার্ড হবে। The base of the ulcer is hard and fixed with the underlying structure, ঠিক আছে? The temperature is raised, the ulcer is non-tender, the ulcer is non-tender, malignant ulcer mostly non-tender,
ঠিক আছে? দি তারপরে এখানের উপরে যদি আপনি হাত দেন, দি আলসার ব্লিডস অন টাচ, দি আলসার ব্লিডস অন টাচ। ঠিক আছে? তাহলে আপনার এই সবগুলি হয়ে গেল। এখন ইন্সপেকশন পালপেশন পরে আরেকটা স্টেপ রয়ে গেছে পালপেশনের, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা কি বলেন তো? রিজিওনাল লিম্ফ নোড এক্সামিনেশন। রিজিওনাল লিম্ফ নোড এক্সামিনেশন, ভেরি গুড। তাহলে আমরা এখন যাব আমাদের রিজিওনাল লিম্ফ নোড এক্সামিনেশন। এরকম যদি শোল্ডারের মধ্যে একটা আলসারেশন থাকে, তাহলে আমরা রিজিওনাল লিম্ফ নোড কি দেখব? সার্ভাইকাল লিম্ফ নোড দেখব। সাথে সাথে আমাদেরকে কিও দেখা লাগতে পারে, এক্সিলারি লিম্ফ নোডও দেখা লাগতে পারে। বুঝা গেছে? আচ্ছা, আর আরেকটা জিনিস এখানে এক্সট্রা লাগবে, যে কোনো আলসারের জন্য, আলসারেশন বিশেষ করে মেলিগন্যান্ট আলসারের জন্য আপনাকে যদি কোনো জয়েন্টের কাছাকাছি হয়, if the ulcer lies nearer to a joint, then you have to do the mobility test of the joint. Jointer mobility ta dekhte hobe, whether the ulceration has involved the joint. ঠিক আছে? তাহলে ইন্ডিভিজুয়াল জয়েন্ট গুলির যে যে মুভমেন্ট আছে, সেই মুভমেন্ট গুলি আপনাকে জানতে হবে। এটা যদি আপনার আরেকটু কাছাকাছি হতো, এটা জয়েন্টের উপরে ঠিক নাই, যদি আরেকটু এদিকে ল্যাটারালি থাকতো, তাহলে কোথায় থাকতো? শোল্ডারের উপরে থাকতো, তাই না? শোল্ডারের উপরে যদি থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? শোল্ডারের জয়েন্ট ইয়েগুলি দেখতে হবে, মুভমেন্ট গুলি দেখতে হবে। শোল্ডারের মুভমেন্ট গুলি কি কি? অ্যাডাকশন, অ্যাবডাকশন, হ্যাঁ, সারকামডাকশন, তাই না? সবগুলি মুভমেন্ট আপনাকে দেখতে হবে, তাই না? তাইলে এটা যদি আপনি প্রথম থেকে ডিসক্রাইব করেন, তাহলে আমাকে এগুলো বলতে হবে, অন ইন্সপেকশন দেয়ার ইজ অ্যান ugly looking large ulcer over the left shoulder. ঠিক আছে? The approximate measurement is 10 cm by 10 cm in size. ঠিক আছে? The ulcer is cauliflower like and the ulcer is single in number. ঠিক আছে? The floor is covered by unhealthy granulation tissue along with many more sloughs and necrotic areas. The surrounding skin is normal. The margin is well demarcated. ঠিক আছে? On palpation, the ulcer is exactly the same size. ঠিক আছে? The margin is well demarcated. The base is indurated. ঠিক আছে? The ulcer is non-tender. It bleeds on touch. The surrounding skin is normal. The ulcer is fixed with the underlying trapezius, left trapezius muscle, and the left shoulder movement is okay. ঠিক আছে? There is no regional lymph node involvement or regional lymph node involvement. আপনি যেটা পান সেটাই বলুন। বুঝা গেছে? আচ্ছা, এই যে এই আনসারটার আরেকটা ভিউ। ঠিক আছে? ওই যে দেখেন আপনি এখানে ব্ল্যাক নেক্রোটিক টিস্যু আছে, এই যে এখানে একটু আনহেলদি গ্রানুলেশন টিস্যু আছে, সারফেসটা হচ্ছে ইরেগুলার, সারফেসটা ইরেগুলার, ফ্লোর ইজ ইরেগুলার, কাভার্ড বাই মোটামুটি। এই যে সারাউন্ডিং স্কিন আমরা ওই দিক থেকে নরমাল দেখি, কিন্তু এই দিক থেকে নরমাল মনে হচ্ছে? নরমাল মনে হচ্ছে না। তাহলে বলতে হবে যে সারাউন্ডিং স্কিন ইজ নট নরমাল, বা যেটা পাবেন সেটা বলবেন। এই দিক দিয়ে বলবেন যে সারাউন্ডিং স্কিন লুকস লাইক unhealthy and there is hematoma formation underlying the base of the ulcer, তাই না? হেমাটোমার মতো মনে হচ্ছে, তাহলে এভাবে ডেসক্রাইব করতে হবে। এইগুলো একটা। আরেকটা হচ্ছে এই যে আরেকটা দেখেন আপনি, এটাও একটা স্কোয়ামাস সেল কার্সিনোমা। এই যে এটাও raised and everted, the surface is covered by unhealthy generation, unhealthy slough tissue along with necrotic tissue. যে এগুলি হচ্ছে necrotic tissue, এগুলো হচ্ছে unhealthy generation tissue. এই আলসারটা কিসের উপর ডেভেলপ করছে বলে মনে হয় আপনাদের? Whether the surrounding skin is normal or anything you can see here.
নো স্যার স্কার টিস্যুর উপর করেছি scar tissue উপর the ulcer is developed over a old scar tissue তাই না যদি আলসারটা ওল্ড scar tissue এর উপরে ডেভেলপ করে আমরা এটাকে কি বলি স্যার মার্জরিনাল আলসার marginal ulcer very good marginal ulcer ঠিক আছে আচ্ছা এই যে একটা দেখতেছেন এটা কি জিনিস মানে আপনাদের কাছে আমি একটু টাইম রাখতে চাচ্ছি আপনাদেরকে একটু থিওরিটিক্যাল বলে দেবো এরকম তো ক্লিনিক্যাল বললাম 10 মিনিট লাস্টের 10 মিনিট আমি একটু থিওরিটিক্যাল বলবো আপনাদের কি কি আপনারা ইউ ক্যান এনকাউন্টার ডিউরিং দ্য ক্রস অফ দ্য শর্ট কেস এটা কি চট করে বলে ফেলেন হ্যাঁ একটা ব্ল্যাকিশ আলসার ওভার দ্য ফুট সোল অফ দ্য ফুট ডায়াবেটিক ফুটে এরকম হয় ডায়াবেটিক ফুটে তো এরকম এটা ব্ল্যাক malignant melanoma very good এটা টিপিক্যাল malignant melanoma হ্যাঁ টিপিক্যাল মেলানোমা সরি melanoma হ্যাঁ এই যে ব্ল্যাক তাহলে melanoma malignant melanoma কিসের থেকে ডেভেলপ করে মেলানোসাইট থেকে ডেভেলপ করে ঠিক আছে এবং টিপিক্যালি কোথায় হয় এই যে লোয়ার লিম্বে ঠিক আছে এইটা কি জিনিস এটা বেজাল সেল কার্সিনোমা বেজাল সেল কার্সিনোমা এটা কোথায় আছে এই যে টিপিক্যাল সাইটে আছে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ থেকে এই যে এয়ার এর এই জায়গা পর্যন্ত যে জায়গাটা থাকে ওই জায়গার মধ্যে যদি ডেভেলপ করে যে আলসার গুলি এটার উপরে ডেভেলপ করে সেটাকে আমরা কি বলি এই যে ক্যান্টাস অফ দ্য এয়ার থেকে শুরু করে অ্যাঙ্গেল অফ দ্য মাউথের উপরে পর্যন্ত যেটা ডেভেলপ করে এখানে আমাদের বেজাল সেল কার্সিনোমা বেশি ডেভেলপ করে তাই না এরকম একটা ওল্ড এজ পার্সনের মধ্যে এরকম যদি একটা ওই যে দেখেন রেইজড ঠিক আছে রেইজড এন্ড বিডেড এজ বিডেড এই যে বিডেড কুচির মতো বিডেড এজ তাই না এটা হচ্ছে টিপিক্যাল ফর বেজাল সেল কার্সিনোমা বা রোডেন্ট আলসার আরেক নাম হচ্ছে রোডেন্ট আলসার ঠিক আছে আচ্ছা এগুলি আপনারা নিজেরা ডেসক্রাইব করার প্র্যাকটিস করুন ঠিক আছে আচ্ছা এখন আমি একটু আপনাদেরকে থিওরিটিক্যালি বলি কি কি আপনাদের এনকাউন্টার হতে পারে যেমন বেজাল সেল কার্সিনোমা ওই যে আমি বললাম যে কোথায় হয় যে টিপিক্যাল সাইট হচ্ছে আপনার ওই যে এয়ার লবিউল থেকে শুরু করে এই যে আপনার অ্যাঙ্গেল অফ দ্য মাউথের উপর পর্যন্ত তাই না এটা একটা ওল্ড এজের কি আলসার মেলিগন্যান্ট আলসার তাই না এটা ডেভেলপ করে এটা হচ্ছে স্লো গ্রোয়িং লোকালি ইনভেসিভ এই জন্য এটাকে বলা হয় রোডেন্ট আলসার ঠিক আছে রোডেন্ট আলসার স্লো গ্রোয়িং লোকালি ইনভেসিভ malignant tumor of pluripotential epithelial cell arising from the basal epidermis and hair follicle ঠিক আছে প্লুরিপটেনশিয়াল এপিথেলিয়াল সেল থেকে এটা বেজাল এপিডার্মিস এবং হেয়ার ফলিকলস আছে না ওইটা প্লুরিপটেনশিয়াল এপিথেলিয়াল সেল থেকে এটা ডেভেলপ করে ঠিক আছে এটা রিস্ক ফ্যাক্টর কি বেজাল সেল কার্সিনোমার রিস্ক ফ্যাক্টর কি কাদের হয় এটা প্রলং সান এক্সপোজার আলট্রাভায়োলেট রে হচ্ছে রিস্ক ফ্যাক্টর ঠিক আছে এটা ওল্ড এল্ডারলি পিপলের হয় 95% ডেভেলপ করে কাদের ওভার দ্য 40 ইয়ার্স হ্যাঁ 50 ডিকেড থেকে হয় আরেকটা হলো প্রপেনসিটি ফর ডেভেলপমেন্ট ইন হোয়াইট স্কিনড পিপল যারা সাদা চামড়ার তাদের বেশি হয় তাই না মেনে বেশি হয় পুরুষে বেশি হয় দেন ওমেন ঠিক আছে এটা ম্যাক্রোস্কোপিক মানে হলো খালি চোখে এটাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে লোকালাইজড আর একটা হচ্ছে জেনারেলাইজড লোকালাইজড হচ্ছে আপনার নোডুলোসিস্টিক আর সিস্টিক পিগমেন্টেড নিবয়েড এই পাঁচটা টাইপের হতে পারে নোডুলোসিস্টিক সিস্টিক পিগমেন্টেড নিবয়েড মানে নিভাস যে আমাদের মাছলি থাকে না ওগুলা নিবয়েড এই টাইপের হতে পারে ঠিক আছে এর মধ্যে নোডুলোসিস্টিক হচ্ছে 90% আর আরেকটা হয়তো এগুলো হচ্ছে লোকালাইজড এক জায়গার মধ্যে সীমাবদ্ধ এটা হচ্ছে জেনারেলাইজড পুরো শরীরে হতে পারে সেটা হচ্ছে সুপারফিশিয়াল স্প্রেডিং সুপারফিশিয়াল মাল্টিফোকাল আর হলো ইনফিলট্রেটিভ ঠিক আছে
2 সেন্টিমিটারের উপরে যদি কোনো বেজল সেল কার্সিনোমা থাকে সেটাকে বলা হয় কি, এটা হচ্ছে লোকালি ম্যালিগন্যান্ট, তাই না? লোকালি ম্যালিগন্যান্ট, ভালো টিউমার, ভালো ক্যান্সার। কিন্তু যদি 2 সেন্টিমিটারের উপরে হয় তাহলে হাই রিস্ক। ঠিক আছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে জিজ্ঞেস করা হবে যে এইটাকে আপনারা যে ট্রিটমেন্ট করবেন, কি ট্রিটমেন্ট করবেন, কতটুকু কাটবেন। এটা আমরা ক্লিয়ার মার্জিন রাখবো 2 টু কোথায় 2 টু 15 মিলিমিটার, 2 টু 15 মিলিমিটার, ডিপেন্ডস আপন দা কোথায় আছে। যদি এই জায়গার মধ্যে 15 মিলিমিটার আমরা কাটতে পারবো না, এটা তো হলো কি একটা ইম্পর্টেন্ট জায়গা। এই জায়গায় স্কিনটা আমরা কি করতে পারবো, এটা এই ডেফিসিটটা কভার করতে পারবো? কভার করাটা অনেক কষ্ট হবে, ফ্ল্যাপ লাগবে, তাই না? এই জন্য আমরা এখানে মোস্ট ডার্মোগ্রাফিক সার্জারি করি। এখান থেকে আমরা অল্প অল্প করে কাটি, কেটে ওই এজ গুলাকে আমরা কি করব, মাইক্রোস্কোপের নিচে দেখবো যে এজটা ক্লিয়ারেন্স হইলো কিনা। ঠিক আছে, এই জন্য বলছে 2 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হইতে পারে। 2 থেকে 15 মিলিমিটার পর্যন্ত আপনাকে কাটা লাগতে পারে। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে নন সার্জিক্যাল ট্রিটমেন্ট। নন সার্জিক্যাল ট্রিটমেন্ট হলো রেডিয়েশন দিতে পারেন আপনি। রেডিয়েশন এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট দুইটাই সমানভাবে কাজ করে, দুইটাই সমানভাবে কাজ করে। আর আরেকটা হলো আপনার অ্যাডজুভেন্ট থেরাপি দিতে পারেন, 5-ফ্লুরোইউরাসিল, এগুলা দিয়ে ট্রিটমেন্ট করতে পারেন। এই গেল আপনার বেজল সেল কার্সিনোমা। এখান থেকে আপনাকে জিজ্ঞেস করবে কোথায় হয়, রিস্ক ফ্যাক্টর কাদের, সাদা স্কিনে হয়, অল্ট্রাভায়োলেট রে এল্ডারলি পিপুলে হয়, রডেন্ট আলসার কেন বলা হয়? রডেন্ট আলসার বলা হয় কারণ হলো ইঁদুরে যেরকম গর্ত করে বাইরের দিকে ছোট থেকে ভিতরের দিকে অনেক বেশি স্প্রেড থাকে, এইটার উপরের দিকে অনেক কম থেকে ভিতরের দিকে অনেক স্প্রেড থাকে, এই জন্য এটাকে রডেন্ট আলসার বলা হয়। কথা বুঝতে পারছেন? এইটার কি কি টাইপ আছে এটা জিজ্ঞেস করতে পারে, কতটুকু আপনি চিকিৎসা করবেন সেটা জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে। এরকম প্রাইম এরিয়াতে থাকলে আর কি করা যেতে পারে, ওই যে মোস্ট ডার্মোগ্রাফিক সার্জারি করা যেতে পারে। আপনি ওই যে অল্প অল্প করে কাটবেন আর কেটে কেটে মার্জিন থেকে বায়োপসি করবেন, বায়োপসি করে করে দেখবেন। আর স্কোয়ামাস সেল কার্সিনোমা, যেটা স্কোয়ামাস সেল কার্সিনোমা ইজ দ্য ম্যালিগন্যান্ট টিউমার অফ কেরাটিনাইজিং সেলস অফ দ্য এপিডার্মিস। ওইটা বলছিলাম প্লুরিপটেনশিয়াল ইপিথেলিয়াল সেল থেকে আসে, আর এটা হচ্ছে কেরাটিনাইজিং সেলস থেকে আসে, তাই না? অ্যারাইজেস ফ্রম দ্য স্ট্যাটাম বেসালি অফ দ্য এপিডার্মিস। ঠিক আছে। এটা এটা কাদের, এটা রিস্ক ফ্যাক্টর কে কে, কোথায় কোথায় রিস্ক ফ্যাক্টর হয়? স্কোয়ামাস সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা রিস্ক ফ্যাক্টরও সেম এরকম এল্ডারলি পিপুলে হয়। ঠিক আছে। আল্ট্রাভায়োলেট রেতে যারা বেশি এক্সপোজ হয় তাদের হইতে পারে। আর এক্সট্রা হইলো এখানে ক্রনিক ইনফ্লামেশন যেগুলো, ওগুলোতে হইতে পারে, যেমন ক্রনিক সাইনাসের মধ্যে হইতে পারে, ক্রনিক একটা আনহেলদি একটা ওন্ড আছে ওইটার মধ্যে ডেভেলপ করতে পারে। হ্যাঁ, আপনার এই যে সাইনাসের মধ্যে হইতে পারে, ফিস্টুলার মধ্যে হইতে পারে, সিবাসিয়াস সিস্টের মধ্যে হইতে পারে। এরকম ক্রনিক ইনফ্লামেশন যেসব জায়গায় আছে ওইসব জায়গায় হইতে পারে। ঠিক আছে। ইমিউনোসাপ্রেশন পেশেন্ট হইতে পারে। আর প্রি এক্সিস্টিং স্কারের মধ্যে হইতে পারে, প্রি এক্সিস্টিং স্কার টিস্যু বা বার্ন টিস্যু এগুলোর উপরে হইতে পারে, যেটাকে বলা হয় মার্জলিন আলসার, আপনারা আগে বলছেন। ঠিক আছে। এইটার আপনার এটার কতটুকু কাটবেন আপনি, এটা যদি আপনার 2 সেন্টিমিটারের সাইজ যদি 2 সেন্টিমিটারের নিচে হয় তাইলে আপনার কাটতে হবে 4 মিলিমিটার ক্লিয়ারেন্স মার্জিন। আর যদি 2 সেন্টিমিটারের উপরে হয় তাহলে 1 সেন্টিমিটার ক্লিয়ার মার্জিনে কাটতে হবে, 1 সেন্টিমিটার ক্লিয়ার মার্জিনে আপনাকে কাটতে হবে। ঠিক আছে। এটার টেন্ডেন্সি আছে কোথায়, লিম্ফেটিক মেটাস্টেসিসের জন্য, লিম্ফেটিক মেটাস্টেসিস হয়, এটা লিম্ফেটিক মেটাস্টেসিস এর জন্য আপনাকে রিজিওনাল লিম্ফ নোড গুলি আপনাকে দেখতে হবে। আর আপনার আরেকটা হচ্ছে মেলিগন্যান্ট মেলানোমা, ওই যে আমি যেটা দেখাইলাম আপনার কালো রঙের ছবি, এই যে এগুলো হচ্ছে মেলিগন্যান্ট মেলানোমা। এই যে মেলিগন্যান্ট মেলানোমা, মেলানোমা এরাইজেস ফ্রম মেলানোসাইট, এটা নাম দিকেই বোঝা যাচ্ছে যে এটা কোথা থেকে ডেভেলপ করে, মেলানোসাইট থেকে ডেভেলপ করে। এটাও একটা আল্ট্রাভায়োলেট রে, এটা হচ্ছে আপনার কি, এটারও প্রিডিসপোজিং ফ্যাক্টর। এটা স্কিন ছাড়া আর কোথায় হইতে পারে, স্কিন ছাড়া রেটিনাতে হইতে পারে, মিউকোসাতে হইতে পারে, ল্যাপ্টোমেনিনজেসে হইতে পারে। ঠিক আছে। এই জন্য কাঠের মধ্যেও মেলিগন্যান্ট মেলানোমা হইতে পারে।
ঠিক আছে, এগুলি কোথায় ডেভেলপ করে? প্রি এক্সিস্টিং মূল বা নিবাসের মধ্যে। কোনো মূল, একটা কালো মাসা বলি আমরা বা ইয়ে বলি, তিলক বলি, এগুলোর উপরে এটা ডেভেলপ করতে পারে। তো কখন আপনি এটার সবসময় জিজ্ঞেস করা হয় যে একটা মূল আছে, ওই মূলটা আপনাকে অনেকদিন থেকে আছে। When will you think that this has been converting to a malignant lesion? কখন আপনি চিন্তা করবেন? যখন দেখবেন যে এটার সাইজটা বড় হচ্ছে, এটা আলসারেশন হয়ে গেছে, পেইনফুল হচ্ছে, ইচিং হচ্ছে, ঠিক আছে, কালার চেঞ্জ হচ্ছে, থিকেনিং হয়ে গেছে, তারপর এটা আশেপাশে স্যাটেলাইট লেশন হচ্ছে, এটার আশেপাশে স্যাটেলাইট লেশন হচ্ছে, তখন আপনি চিন্তা করবেন যে the mole has been converting from benign to a malignant one. ঠিক আছে, এটা আমরা কাটবো 1 সেন্টিমিটার হেলদি মার্জিন রেখে, আমরা কাটবো 1 সেন্টিমিটার হেলদি মার্জিন রেখে আমরা এটাকে কি করব? এক্সারসাইজ করব। ঠিক আছে, এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলেন, আমি I will try to answer your question. We are at the end of our class. Hey, percentage Sir, কি দেখো? যে 5টা টাইপ অফ বেসাল সেল কার্সিনোমা, could you repeat হ্যাঁ? the types? সরি প্রথম থেকে বলেন, কোশ্চেনটা আবার করেন। স্যার, টাইপ অফ বেসাল সেল কার্সিনোমাতে যে বলেছিলেন নোডুলার, নোডুলোসিস্টিক, জি টাইপগুলোকে আরেকবার একটু বলতে পারবেন? জি, এটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক টাইপ, হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে লোকালাইজড আর একটা হচ্ছে জেনারেলাইজড। লোকালাইজড এর মধ্যে 5টা ক্যারেক্টারিস্টিক হতে পারে: নোডুলার, নোডুলোসিস্টিক, সিস্টিক, পিগমেন্টেড, লিভয়েড। ঠিক আছে, ঠিক আছে, নোডুলার, নোডুলোসিস্টিক, সিস্টিক, পিগমেন্ট এন্ড লিভয়েড, এটা হচ্ছে 5টা টাইপের লোকালাইজড। লোকালাইজড তো বুঝতে পারতেছেন, একটা পার্টিকুলার এরিয়াতে সে থাকবে, ঠিক আছে। এগুলো হচ্ছে নোডুলার, নোডুলোসিস্টিক, সিস্টিক, পিগমেন্টেড এন্ড লিভয়েড। এর মধ্যে আপনার নোডুলার আর নোডুলোসিস্টিক এই দুইটা ভ্যারাইটি হচ্ছে 90% অফ দা অল বেসাল সেল কার্সিনোমা, 90% অফ দা অল বেসাল সেল কার্সিনোমা। আর জেনারেলাইজড যে টাইপগুলি সেগুলো হচ্ছে সুপারফিশিয়াল স্প্রেডিং, সুপারফিশিয়াল মাল্টিফোকাল। সুপারফিশিয়াল থাকবে কিন্তু অনেকগুলি ফোকাই থাকবে, ঠিক আছে। আর একটা হচ্ছে ইনফিল্ট্রেটিভ। পাইছেন আপনার উত্তর? থ্যাংক ইউ স্যার। ওকে, এনিওয়ান মোর? আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস বলি, এই যে বলছিলাম আপনার এটা জিজ্ঞেস করে অনেক সময় যে মেলিগন্যান্ট মেলানোমা স্কিন ছাড়া আর কোথায় কোথায় পাওয়া যায়, বলতে পারবেন? রেটিনাতে। রেটিনাতে, গুড। আর মিউকাস মেমব্রেন। মিউকাস মেমব্রেন, গুড। আর মেনিনজাস, ঠিক আছে। পারবেন না এখন বলতে? আচ্ছা, আর আরেকটা কোশ্চেন হচ্ছে আপনার মেলিগন্যান্ট মেলানোমাতে স্যার জিজ্ঞেস করে যে ওই যে প্রি এক্সিস্টিং মূলের মধ্যে যদি হয় তাহলে কখন আপনি সাসপিশন করবেন যে ইট হ্যাজ বিকাম মেলিগন্যান্ট ট্রান্সফরমেশন? বলেন তো, একজন বলেন। যখন সাইজটা বড় হইতে থাকবে আর স্যার আলসার লাইক লেশন মনে হবে তখন। একটা হচ্ছে আপনার যে আগের যে সাইজ ছিল ওই সাইজটা ইনক্রিজিং সাইজ, গুড। তারপর আর কি হবে? স্যার ইচিং হবে। ইচিং হবে, গুড।
শেপ যেটা আছে সেটা হচ্ছে ইরেগুলার হয়ে যাবে, তাই না? এটা বলছি না। তারপরে আপনার কালার যেটা আছে, কালারটা কি হয়ে যাবে, ডার্কেন হয়ে যাবে, আরো ডার্কেন হয়ে যাবে, কালার চেঞ্জ হবে, বুঝতে পারছেন? তারপরে আপনার থিকনেস বেড়ে যাবে, এটা যে মূলটার যে থিকনেস ছিল ওই থিকনেস আরো বেড়ে যাবে। তারপর উপরে এটার সারফেসের মধ্যে কি হইতে পারে, আলসারেশন হইতে পারে, আলসারেশন হইতে পারে। আচ্ছা, একজন জানতে চাইছে যে স্যার ম্যালিগন্যান্ট মেলানোমায়ের সাইটগুলো একটু রিপিট করা যাবে? জি করা যাবে। এই যে একজনকে জিজ্ঞেস করেছিলাম, স্কিনে হয়, রেটিনাতে হয়, মিউকোসাতে হয়, আর লেপ্টোমেনিনজেসে হয়। ঠিক আছে? আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন না থাকলে আমরা কি আর একটু নর্মাল যে আলসার গুলি আছে ওইগুলো সম্পর্কে একটু আলোচনা করবো? একটু 2-4 মিনিট 5 মিনিট সময় আছে। এটা তো আমাকে টপিক দেওয়া হয়েছে মেলিগন্যান্ট আলসার, তাই না? মেলিগন্যান্ট আলসার ছাড়াও আপনারা আরো ইউ ক্যান এনকাউন্টার কি কি আলসার হইতে পারে বলেন তো একদম? এটা কিন্তু ক্লিনিক্যাল ক্লাস, লেকচার না। লেকচার হলে আমি শুধু বলে যেতাম, আপনারা শুধু শুনতেন। ঠিক আছে? এখানে ইউ হ্যাভ টু পার্টিসিপেট। এটা হচ্ছে ক্লিনিক্যাল ক্লাস, যদিও আমরা অডিও ভিজুয়াল ইয়েতে নিচ্ছি, বাট একজন বলছে স্যার ইন ফার্স্ট পিকচার the ulcer has tumor like growth, will we examine the consistency? করতে পারেন, কনসিস্টেন্সি যদি বলেন আপনি কনসিস্টেন্সি কিরকম আছে, অসুবিধা নাই। বা এখানের মধ্যে আমরা আলসারের মধ্যে কনসিস্টেন্সি না দেখে আমরা কি দেখি, ফ্লোরের মধ্যে চাপ দিই, ফ্লোরের মধ্যে চাপ দিয়ে দেখি। ঠিক আছে? এরকম কলিফ্লাওয়ার লাইক গ্রুপটাতে কি হয়, কলিফ্লাওয়ার লাইক গ্রুপগুলো খুব ফ্রায়েবল হয়। এটা যদি আপনি কনসিস্টেন্সি দেখতে যায় বেশি করে চাপ দেন, ওই আপনার ইয়ের সামনেই এটা একদম বাস্ট হয়ে যাবে, বাস্ট হয়ে ব্লিডিং হচ্ছে। ঠিক আছে? সেই কারণে এখানে কনসিস্টেন্সি খুব বেশি জুড়ে না দেখতে যাওয়াটাই ভালো। কলিফ্লাওয়ার লাইক গ্রোথের বেসটা কিভাবে দেখবো, এটা তো আসলে ছবির মধ্যে আমি একটু দেখানোর চেষ্টা করি। বেসটা আপনি দেখতে পাবেন এরকম ভাবে ধরে আপনি এই যে এটার বেসটা আপনি পাশের থেকে একটু ইয়ে করতে পারেন, দেখতে পারেন। আবার আপনি উপরের থেকে এটা অনেক অনেক উঁচা টিউমার, এটা এই জন্য আপনি এখান থেকে এটার থেকে বেসটা বুঝা, ডাইরেক্টলি বেসটা বুঝা। এমনি তো আমরা ফ্ল্যাট আলসারের উপরে ডাইরেক্টলি উই ক্যান পুট প্রেসার ওভার দ্য ফ্লোর টু অ্যাসেস দ্য বেস অফ দ্য আলসার, বাট এখানে আমরা ডাইরেক্টলি পুশ করতে পারবো না, কারণ এই টিস্যুগুলো নেক্রোটিক টিস্যু। আমি যদি এখানে চাপ দিই আমার আঙুলটা ভিতরে ঢুকে যাবে। ঠিক আছে? এই কারণে এই জিনিসটা করা যাবে না। এটা বেসটা আপনাকে দেখতে হবে, পাশের থেকেই দেখতে হবে। আর খুব সাবধানে আপনাকে, এরকম একটা আলসার যদি দেওয়া হয়, খুব সাবধানে আপনাকে দেখতে হবে। পাশের থেকেই, একদম সাইড থেকেই দেখতে হবে। ডাইরেক্টলি ইউ ক্যানট পুশ ওভার দ্য আলসার। তারপর আরেকজন লেখছে স্যার হাউ উইল ইউ পারফর্ম দ্য সিজিটি টেস্ট ইন দ্য পিকচার শোয়িং বেসাল সেল কার্সিনোমা? এইখানের মধ্যে এই যে আপনার এইখানে ফেসের মধ্যে আছে, ফেসের মাসেলটাকে আপনি ইয়ে করবেন, শর্ট করাবেন। এই যে মাসেলটাতে আছে আপনার, এই ছবিটা হচ্ছে আপনার কোন মাসেলের উপরে আছে এটা? হ্যাঁ, এই ছবিটা আপনার এইখানে কি মাসেল আছে, ফেসিয়াল এক্সপ্রেশনের মাসেল। ফেসিয়াল এক্সপ্রেশনের মাসেল যদি থাকে এখানের মধ্যে, আপনি বলতে পারেন যে পেশেন্টকে বলতে পারেন যে দাঁত দেখানোর জন্য পেশেন্ট উইল শো হিজ টিথ। পেশেন্ট যদি যখন আপনার শো টিথ শো করবে তখন এই মাসেল গুলা টট হইতে পারে। আর আরেকটা হইতে পারে, এটা হচ্ছে এখানে ছবিতে বোঝা যাচ্ছে না, এখানে মেসেটার মাসেলের উপরে হইতে পারে। যদি মেসেটার মাসেলের উপরে হয়, মেসেটার মাসেলের উপরে হইলে আপনি কি করবেন, রোগীকে বলবেন দাঁতে দাঁত চাপতে, ক্লিনচিং অফ দা টিথ। যদি দাঁতে দাঁত চাপে তাহলে ওই মাসেলটা কি হবে, টট হবে। ওই মাসেলটা টট হইলে তখন আপনি সেটা বুঝতে পারবেন। আশা করি যে প্রশ্ন করেছেন
বেজাল সেল কার্সিনোমা পিজিবি টেস্ট করা হয়েছে। আচ্ছা, অন্যান্য আলসার গুলি আপনাদেরকে হিলিং আলসার থাকতে পারে, নন হিলিং আলসার থাকতে পারে, ইসকেমিক আলসার থাকতে পারে। এই কয়েকটা আলসার থাকে। ইসকেমিক আলসার আপনারা দেখলেই বুঝতে পারবেন একটা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের পেশেন্ট থাকবে, হ্যাঁ, লোয়ার লিম্বের মধ্যে একটা আলসার থাকবে, ইসকেমিক আলসার হবে, পেইনফুল আলসার হবে। আর হেলদি আলসার, হিলিং আলসার গুলি কি থাকবে? হিলিং আলসার গুলি আপনার সব সেম, মেলিগন্যান্ট আলসারের যেরকম এক্সামিনেশন সব সব একই, শুধু ফ্লুইডটা উইল বি কাভার্ড বাই হেলদি গ্রানুলেশন টিস্যু, ঠিক আছে? আর ইসকেমিক আলসারে পেইনফুল হবে এবং গ্রানুলেশন টিস্যু থাকবে না। Non new message sir, can you please explain about satellite lesion? Okay, satellite lesion হচ্ছে আপনার এই যে মেলিগন্যান্ট মেলানোমাতে হয়। মেলিগন্যান্ট মেলানোমাতে হয় কোথায় হয়? এই যে মেলিগন্যান্ট মেলানোমা, এটা হচ্ছে মেইন তার লিশনটা। এটা স্যাটেলাইট লিশনটা হয় মেলিগন্যান্ট মেলানোমা হ্যাজ এ প্রপেন্সিটি টু স্প্রেড থ্রু লিম্ফেটিক চ্যানেলস, ঠিক আছে? লিম্ফেটিক চ্যানেলস দিয়ে সেটা কি হয়? স্প্রেড করে। এই স্প্রেড করার সময় এই এম্বুলিগুলি আপনার লিম্ফেটিক্স এর মধ্যে যে কোনো জায়গায় গিয়ে ডিপোজিশন হতে পারে। ডিপোজিশন হয়ে ওই জায়গার মধ্যে কালো 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 আইল্যান্ডের মতো তৈরি করে। এগুলোকেই বলা হয় স্যাটেলাইট লিশন। নাইমা আক্তার, আপনি আপনার আনসার পেয়েছেন? Yes, sir. ওকে ওকে, আপনাদের আর কোনো প্রশ্ন না থাকলে ক্লোজ করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সেফ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন।